আমার ধারণা হচ্ছে এনসিপি একটু খুব বেশি বাড়াবাড়ি করছে। ওদেরকে যখন পুলিশ বাধা দিয়েছে, আমি দেখতেছিলাম, পুলিশ যখন বাধা দিয়েছে তখন তারা ওই বাধাটা অতিক্রম করে যেতে চায়। তারা যদি হবিগঞ্জ যায়, সেখান থেকে ওদেরকে রেস্কিউ করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। হবিগঞ্জে একজন আছেন মিস্টার গাউস, জিকে গাউস, জি, হিজ খুবই ওনার সেখানে প্রভাব আছে। তারপরে ছাত্রদল আছে, অ্যান্ড অন্যরাও যারা নিষিদ্ধ আছেন তারাও হয়তো এনসিপির উপরে হামলা চালাতে পারেন, অর্থাৎ লিগিরা। এনসিপি একটু বেশি বাড়াবাড়ি করছে। তারা তাদের যতটুকু পরিধি আছে তার চেয়ে একটু বেশি বেড়ে গেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি তো প্রধানমন্ত্রীকে বলে যে আপনাকে আমি ফেলে দেব। মানে একটি ইলেকশন হয়েছে দেশে, ওরা মনে করছে যে আমেরিকান কনস্পিরেসি দ্বারা, আমেরিকান টাকা নিয়ে গুপ্ত হয়ে তারা শেখ হাসিনার বিরুদ্ধে যা করেছে, তারা মনে করছে যে তারা এই প্রধানমন্ত্রীর সাথে হত্যা করতে পারবে। আই এম সরি, এইগুলি হবে না। ওদেরকে তাদের নিজের চামড়ার মধ্যে থাকা উচিত। মানে সরকারের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে, এরকম একটা আলামত আপনি দেখতে পাচ্ছেন? ষড়যন্ত্র করছে তারা, আমি বলবো যে তারা ষড়যন্ত্র করছে, বিকজ ওরা ষড়যন্ত্রকারী। ওদের পলিটিক্সই হচ্ছে ষড়যন্ত্র, ওদের পলিটিক্সই হচ্ছে গালাগালি, ওদের পলিটিক্সই হচ্ছে ইয়ে করা, আপনার মব সৃষ্টি করা। বুঝছি, এই পলিটিক্সটা যদি বাংলাদেশে গণতন্ত্র হয় তাহলে ওই পলিটিক্সটা চলবে না। ওইটা ইউনুসের সময় চলেছে, ওই একটা বাটপার ছিল ইউনুস, ওই বাটপার এইসব করে দিয়ে গেছে, ওই বাটপার এদেরকে সৃষ্টি করে দিয়ে গেছে। এই জঘন্যতম কাজ করেছে সে। ওর তো ট্রায়াল হওয়া উচিত, এবং আমি বলবো আইসিটিতে ট্রায়াল হওয়া উচিত ইউনুসের। এত খারাপ কাজ করেছে সে। সো আমি বলবো দ্যাট এনসিপি শুড রিমেইন উইদিন দেয়ার স্কিন, ওদের খালের মধ্যেই থাকা উচিত। বেশি বাড়াবাড়ি করছে। মাত্র ইলেকশন হয়েছে, 6 মাস হয়েছে। আপনি অফকোর্স ক্রিটিসাইজ করেন গভর্নমেন্টকে, গভর্নমেন্ট পলিসিসগুলি ক্রিটিসাইজ করেন। আপনি গভর্নমেন্টকে বলেন যে যেখানে শেখ হাসিনা বলেছেন যে উনি আসবেন, গভর্নমেন্টকে আপনি উপদেশ দিতে পারেন যে ওনাকে আনার জন্য। যেরকম আমি বলেছি, শেখ হাসিনা বলেছেন উনি আসবেন। এনসিপির 14 গোষ্ঠীর ইয়ে নাই যে ঠেকাবে শেখ হাসিনাকে। প্রশ্ন হচ্ছে যে ভালোভাবে জিনিসটা যেন সমাধা হয়। একটা হচ্ছে যে গভর্নমেন্ট শুড নেগোশিয়েট উইথ ইন্ডিয়া অ্যান্ড শেখ হাসিনা, নেগোশিয়েট করে উনি কিভাবে আসবেন, সিকিউরিটি কি হবে, উনি কোথায় থাকবেন, অনেক বিষয় আছে এখানে, এইগুলি কথা বলা দরকার। এখন এনসিপিকে তো আমি কোনো পলিটিক্যাল দলই মনে করি না। তারা তো জামাতের উপরে, জামাতকে ঘোড়া বানিয়েছে তারা, ওইটার উপরে বসে তারা চলছে। সো আমি মনে করি দ্যাট এই জিনিসগুলি এনসিপিকে দেখতে হবে। আর গভর্নমেন্টকে খুব মানে কি বলবো, খুব জোরালোভাবে এইটা ডিফেন্ড করতে হবে গভর্নমেন্টকে, যেন ওরা আরো বেশি বাড়াবাড়ি যেন না করতে পারে। যে এনসিপিকে থামানো উচিত, এটি একটি, এনসিপিকে কে থামাবে এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে এনসিপি এবং জামাত ঐক্যবদ্ধ পথ চলায় আছে, তাহলে কি মনে হয় যে জামাত এনসিপিকে দিয়ে এইগুলো করাচ্ছে, এই ধরনের রাজনৈতিক উত্তেজনা তৈরি করা, পরস্পর বিরোধী বক্তব্য, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করা, উদ্ধত্যপূর্ণ আচরণ করা, এই নেপথ্যে কি জামাত আছে? আপনার কি মনে হয়? না, আমি ডাইরেক্টলি জামাতকে বলবো না যে জামাত আছে, বিকজ আমি যদি জামাতের আমিরকে দেখি তো উনি যেভাবে দলটাকে চালাচ্ছেন বা যেভাবে উনি বক্তব্য রাখেন, ওর মধ্যে এই ধরনের কোনো কিছু না যে উনি
ভাষাগতভাবে বা কোনোভাবেই উনি খুব সফট, আক্রমণাত্মক না, উনি খুব সফট, ভালো করে বুঝিয়ে বলেন। সো ওনার থেকে যদি এরা শিক্ষা নিত তাহলে এই অবস্থাটা হতো না। ইউ সি, এনসিপি কয়দিনের দল, কয়দিনের রাজনীতি তাদের, ওদেরকেও উনি ঠিকই বলেছেন, থামানো দরকার হলে আইন করে থামাতে হবে ওদেরকে। ওদের যে অধিকার আছে ওই আইনের মধ্যে দিয়ে ওদেরকে ঠিক করতে হবে। আমরা ঠিক করে দিতে পারি এজ লয়েজ যে কোথায় কি আছে। এটা টু মাচ হয়ে গেছে। আই মিন, আজকে আপনি যাচ্ছেন, আজকে যদি ধরেন হবিগঞ্জে একটা এমন সৃষ্টি, আপনারা 2-1 জন যদি মারাই যান, ধরেন দায়িত্ব কে নেবে ওইটার? মেয়েরা, ইয়াং গার্লসগুলি, মেয়েরা, ওরা যেভাবে বিহেভ করছে পুলিশের সাথে, ধস্তাধস্তি করছে, হ্যাঁ, এটা একটা আচরণ হলো? আপনারা কি মনে করেছেন? আপনাদের লোক কয়টা? আপনার কাছে 3-400 লোকও নাই সেখানে আপনার, আর আপনি যাচ্ছেন হবিগঞ্জে। সেখানে তো 144 ধারা, আরেকটি রাজনৈতিক বিএনপি সেখানে কর্মসূচি ঘোষণা করেছে 144 ধারা প্রশাসনের এই ধরনের বিধিনিষেধ ভেঙে ওখানে সমাবেশ করার মতো খুব বেশি জরুরি আপনার কাছে কি মনে হয়? না, ওরা সমাবেশ কেন করবে? কালকে তো যান বাঁচিয়ে চলে এসেছে, ওদেরকে তো যান বাঁচিয়ে দেওয়া হয়েছে। একই কাজ করেছে, গোপালগঞ্জে করেছিল, সেখানে আর্মির এপিসিতে দৌড়ায়া কোনোভাবে ঢুকে আর্মি রেস্কিউ করেছে। তো তারা যদি এই কাজই করে তাহলে ওদের জন্য সিকিউরিটি কে দেবে? আমার মনে হয় সরকার ওদেরকে সিকিউরিটি দিতে পারবে না, দেওয়া উচিতও না আমি মনে করি। উশৃঙ্খল যারা, আর রাজনীতির মধ্যে যারা উশৃঙ্খল, দে ডু নট ডিজার্ভ সিকিউরিটি। ওরা তো যাত্রার আগে বলেও ছিল যে আমাকে পুলিশ দেন, হ্যান দেন, বাট ওয়াই, ফর হোয়াট শুড দি গভর্নমেন্ট গিভ? গভর্নমেন্ট খুব ভালো কাজ করেছে যে ওদেরকে সিকিউরিটি দেয় নাই। ওরা আর্মি চায়, বিজিবি চায়, ওদেরকে নিয়ে তারা হাঁটবে। এটা পসিবল না, গভর্নমেন্ট বা স্টেটের পক্ষে পসিবল না। ছেড়ে দেন, যাক হবিগঞ্জ, করুক মারামারি যত পারে, দেখা যাবে কি হয়। যদি এইটাই যদি রাজনীতিক কালচার তারা যদি সৃষ্টি করতে চায় তাহলে লেট দ্যাট বি সো। বোঝে যাবে একদিনে যে কোথায় কত পানি। জনাব সঞ্জয় দে রিপন, আপনার কাছে একটু আসতে চাই। জনাব মহসিন রশিদ, আই এম ভেরি অ্যাংরি তারা যা করছে, এই যে মব সৃষ্টি কালচার তারা করেছে, আর এই যে করছে এখন হবিগঞ্জে যাচ্ছে, ওরা জানে না যে ওইখানে কি অবস্থা। সরকার এনসিপিকে সিকিউরিটি দেওয়া উচিত নয়, এই ব্যাপারে আপনার একটু বক্তব্য জানতে চাই। সঙ্গে একটি সম্পূরক প্রশ্ন থাকবে যে এনসিপি কি প্রাসঙ্গিক থাকার জন্যই কি এই ধরনের কাজ করছে কিনা আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। প্রথম যে কথাটি, যে সরকার আসলে তাদেরকে সিকিউরিটি দেওয়া উচিত কিনা, আসলে রাজনীতি তো জনগণের জন্য, জনগণের রাজনীতি করবে, জনগণ তাদের আদর্শ, নীতি, নৈতিকতা এবং তাদের ন্যায্যতার ভিত্তিতে জনগণ যদি চায় তাহলে তাদের রাজনৈতিক অধিকার নিশ্চিত হবে। আসলে আলাদা করে রাষ্ট্র রাজনীতি করবার জন্য সিকিউরিটি দিবে, এইভাবে কোনো রাজনৈতিক দল গড়ে ওঠে না এবং এইভাবে একটি রাজনৈতিক দলের বিকাশও হয় না। তো সুতরাং এনসিপির যে রাজনৈতিকভাবে তারা যে বিকলাঙ্গ হয়ে গেছে, এইটা একটা তার প্রমাণ। এবং রাষ্ট্র তার আইন, তার নিরাপত্তা নিশ্চিত করবে জনগণের স্বার্থে, কোনো রাজনৈতিক দলের নেতার জন্য নয়। আরেকটি যে বিষয় আপনি বললেন যে এনসিপি বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক থাকার কারণে, আমার তা মনে হয় না। কারণ রাজনীতিতে প্রাসঙ্গিক থাকার জন্য কাজ এবং সততার দরকার, নীতি নৈতিকতার সাথে যুক্তি এবং তর্কের সাথে সমাজ কাঠামো বিনির্মাণের একটি সুদূর প্রসারী বয়ান তৈরি করা দরকার। আরেকটি জিনিস দরকার, যে রাষ্ট্রে যে আইনি ব্যবস্থা জারি আছে সেই আইনি কাঠামোর প্রতি শ্রদ্ধাশীল থেকে ন্যায্য দাবি দেওয়ার মাধ্যমে একটি বয়ান তৈরি করা। কিন্তু সেই ক্ষেত্রে আমরা এনসিপিকে দেখছি যে জুলাই গণ অভ্যুত্থানের বিষয়টা ওনারা মাথায় রেখে প্রতিদিন যদি রাজনীতি করতে থাকে তাহলে তো তারা রাজনৈতিকভাবে তাদের যে বিকাশ সেটা ঘটবে না। কারণ জুলাইয়ের চেতনাটা ছিল গত 13 বছরে ঘটে যাওয়া অন্যায্যতার একটি দলিলপত্র, যেইটার উপর বেস করে প্রত্যেকটা মানুষ
তার ব্যক্তিগত এজেন্ডার কারণে কিন্তু রাস্তায় নেমেছে। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারিরা মনে করেছিল যে জুলাইয়ে বোধহয় তাদেরকে দেখে মানুষ রাস্তায় নেমেছে। এই যে তাদের বোধের একটা সমস্যা, যে আমরা তরুণ প্রজন্মের প্রতিনিধি বলেই আমাদের পেছনে সবাই আসবে, নট দ্যাট, বিষয়টা এরকম না। ফ্যাসিস্ট যুগের যে অবসান চেয়েছিল সর্বস্তরের মানুষ, সেই উপলব্ধিটুকু এনসিপির মধ্যে খুব একটা না, তারা তো জুলাইয়ের যে চেতনা, সেই চেতনার কাছে তারা আসতে পারে নাই। যদি সেই চেতনার কাছে আসতে পারত, তাহলে নির্বাচনের 6 মাস না যেতেই তারা এই ধরনের রাষ্ট্রবিরোধী বয়ান, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বক্তব্য দেওয়া, সরকারের ন্যূনতম দুর্বলতা খুঁজে বের না করে, তথ্য দিয়ে যুক্তি সাপেক্ষে কথা না বলে অযথা গায়ের জোরে কথা বলা শুরু করেছে। তো গায়ের জোরে কথা বলা তো রাজনীতি না। রাজনীতি হচ্ছে জনগণের কথা বলবেন, আপনি যুক্তি দিয়ে কথা বলবেন, ন্যায্যতার ভিত্তিতে কথা বলবেন এবং মানুষের কথা বলবেন। আপনি ক্ষমতা পরিবর্তনের কথা বলবার প্রয়োজন আপনার এখন নাই। ক্ষমতা পরিবর্তন জনগণ করবে এবং ক্ষমতা পরিবর্তনের জন্য একটি নির্বাচনী কাঠামো আছে। সুতরাং আপনি ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারেন না, আপনি সরকারের নীতিকে চ্যালেঞ্জ করতে পারেন। কিন্তু এই যে মব সৃষ্টিকারী যে চরিত্র তাদের ভেতরে তৈরি হয়েছে, সত্যিকার অর্থে এই চরিত্র থেকে এনসিপি নেতাদের বের হয়ে আসতে হবে। তা না হলে তারা বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না। জনাব মহসিন রশিদ, আপনার কাছে আসতে চাই। একটি ফ্যাসিস্ট যুগের অবসানের পর আমরা রাজনীতির পালাবদল দেখলাম, তারপর এনসিপিকে দেখলাম একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে আসতে। তো তারা যে মানুষের অধিকারের কথা, বৈষম্যহীনতার কথা বলে আসছিল, তাদের কাজের সঙ্গে বাস্তবতার কোনো মিল কি আপনি দেখছেন কিনা? আপনি কিভাবে দলটিকে কোনো মিল টিল নাই। ওরা ওরা ওইসব যে কথা বলেছিল, এইগুলি ওদেরকে ফিড করা হয়েছিল। একটা কনস্পিরেসি হয়েছে দেশের বিরুদ্ধে। ওই টাকা ঢেলেছে একটি বড় রাষ্ট্র। এইখানে যারা ছিল, ইউনুস ছিল ওই কনস্পিরেসির মধ্যে, মজুমদার, বদিউল আলম মজুমদার ছিল, আসিফ নজরুল, রিজওয়ানা, শুভ্র, দে আর অল পার্ট অফ দ্যাট কনস্পিরেসি। ইউ সি, আপনাকে বুঝতে হবে, দেশের বিরুদ্ধে কনস্পিরেসি করবেন না। আপনি অভ্যুত্থান করেন, রেভলিউশন করেন, ইনবিল্ট ভিতর থেকে করেন। আপনি শেখ হাসিনার বিরুদ্ধে যেটা হয়েছে ওটা ভিতর থেকে হয় নাই, বাইরের থেকে হয়েছে। এখন এরা আবার ষড়যন্ত্র করছে। মানে সেই শক্তি কি তাদেরকে উদ্বুদ্ধ করছে, এখনো লেগে আছে তাদের? ওই শক্তি কিছু না কিছু করছে। ওই শক্তি, আমি বলি এই সরকারকে খুব কেয়ারফুল থাকতে হবে। ওই শক্তি এখনো কিছু না কিছু করছে। তার কারণ হচ্ছে এখানে ধরেন আমেরিকান সিআইএ এর লোকজন কেন আসছে, কোন কারণে আসছে? আপনার সার্জিও গোর কোন কারণে আসছে না এখন বাংলাদেশে এই মুহূর্তে? সো সামথিং ইজ কুকিং আপ। এই যে আপনার অ্যাম্বাসেডর, সে মুক্তিযুদ্ধের লিস্ট করার জন্য সে ফাইন্যান্স করতে চায়, সে হেল্প করতে চায়। হোয়াট হ্যাভ ইউ গট টু ডু উইথ মুক্তিযুদ্ধ? আপনি তো মুক্তিযুদ্ধকে সাপোর্ট করেন নাই, আপনারা তো বিরোধিতা করেছেন মুক্তিযুদ্ধর। মুক্তিযুদ্ধের লিস্ট তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছেন। ওনার সময় হয়েছে যে মাহফুজুর রহমান না কে ছিল যে মুক্তিযুদ্ধ ইয়ে ছিল। এটা তো রাষ্ট্রের দায়িত্ব, এটা তো একটা দায়িত্ব নিশ্চয়ই না। হু আর ইউ আমেরিকান অ্যাম্বাসেডর? আপনি কে এইটা করার জন্য? এইটা আমরা করব। সো আমরা এইসব কাজে প্রত্যেকটা জিনিস আপনি দেখেন, সে এই গত 3-4 দিনে আপনি দেখবেন যে সে বলছে আমরা এইটাতে তোমাকে হেল্প করতে চাই, এইটাতে হেল্প করতে চাই, ওইটাতে হেল্প করতে চাই। কি শুরু করেছে? সো সাম কনস্পিরেসি ইজ গোয়িং অন অ্যান্ড দি গভর্নমেন্ট শুড বি ভেরি কেয়ারফুল। এই জন্যে কনস্পিরেসিকে কোনো সময় কাউকে ওর পক্ষে থাকা উচিত না। এই বিএনপি বলবো না, বাট অ্যাটলিস্ট তারেক রহমান পশ্চিমাদের পক্ষে ছিলেন। বিকজ যখন গাজনায় জেনোসাইড হচ্ছে, প্রত্যেক পার্টি এখানে র্যালি বের করছে, বক্তব্য চলছে, বক্তৃতা চলছে, তখন উনি বলেছিলেন, উনি বিএনপি কোনো বক্তব্য দেয় নাই ওইটা নিয়ে। তখন উনি বললেন, দেখো এখন যদি বক্তব্য দাও তাহলে পশ্চিমারা আমার উপরে নারাজ হবে, আমাদের উপরে। ওরা তো এখন আমাদের পক্ষে আছে,
এইটা নিয়ে আপনি রাষ্ট্র চালাতে পারবেন না। পশ্চিমাদেরকে নিয়ে আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি সাউথ এশিয়াতে বাস করেন। একটু পড়েন, লি কোয়ানের বইটই পড়েন যে কোথায় কি আছে, বইটা দেখেন কোন অবস্থাতে সিঙ্গাপুর ছিল, কোথায় গেছে, পড়েন, এগুলি পড়েন। মাহাতির কোথায় নিয়ে গেছে মালয়েশিয়াকে। আপনার ব্যাংকক, আরে আধা কিলোমিটার, ইন দ্য 1990s আধা কিলোমিটার যাওয়া যেত না। আপনি কি করছেন? হ্যাঁ, প্রাইম মিনিস্টার ওনার নিজের ব্যক্তিগত ইমেজ বাড়াচ্ছেন, কি সিম্পল ম্যান, সিম্পল খাওয়া, কেটস পরে ঘোরা প্রধানমন্ত্রী, ভেরি গুড, আমার কোনো আপত্তি নাই, সিম্পল হওয়া উচিত। কিন্তু দেশের জন্য কি করছেন আপনি? আপনি আজকে ঢাকা শহরে যে পরিস্থিতি হয়ে গেছে, আপনি যদি শেখ হাসিনার সময় রাস্তাঘাট দেখেন, তখনও রিক্সা চলতো, আজকে অটো আর মোটরাইজড রিক্সার জন্য আপনি যে কি ক্ষতি হচ্ছে, খালি রাস্তায় ক্ষতি হচ্ছে না, জনগণের সময় নিয়ে ক্ষতি হচ্ছে না, পাওয়ার নিয়ে, যে কারেন্ট, যে তারা যে চার্জিং করে, হ্যাঁ, এইটার কত ক্ষতি হচ্ছে। আপনার মিল কল কারখানা পাচ্ছে না আজকে ইলেকট্রিসিটি বা পাওয়ার। সো আমাদের প্রধানমন্ত্রী একটি অনেকটা বেশ ইতিবাচক একটি বক্তব্য দিয়েছেন যে মিল ফ্যাক্টরিতে গ্যাস সংযোগ দেওয়ার বিষয়গুলোকে উনি বিবেচনা করবেন, কিংবা যেহেতু উনি নতুন আসছেন, অল্প সময় হয়েছে, নিশ্চয়ই এই বিষয়গুলো উনি দেখবেন আপনার সাজেশন অনুযায়ী। 6 মাস ইজ আ বিগ পিরিয়ড, হানিমুন পিরিয়ড আর কয়েকদিনে শেষ হয়ে যাবে। সো এই হানিমুন পিরিয়ডে দেখবো বলে কোনো জিনিস নাই, সমাধান করতে হবে। তো আমি সমাধানের জন্য কি করছি? পাবলিককে কনফিডেন্স নেন না, আমাদের তো জানা দরকার। আমরা জানি যে গ্যাসের একটা টেকনিক্যাল প্রবলেম হয়েছে, উই আর অ্যাওয়্যার অফ দ্যাট। আপনি আগে বলেন নাই কেন? আপনি, আপনার সরকার পাবলিককে কনফিডেন্সে নিচ্ছে না কেন? সো দোষ আছে তো আপনারও। আপনি গুড গভর্নেন্স যদি দিতে চান, টেক দি পিপল ইনটু কনফিডেন্স। আপনি চায়না ঘুরে আসলেন, মালয়েশিয়া ঘুরে আসলেন, আপনি পাবলিকের কনফিডেন্সে নিয়েছেন? কি আলাপ হয়েছে? আপনি একটা প্রেস কনফারেন্স করেছেন যে কি আপনার আম্মা তো এরকম ছিল না, আপনার বাবা তো এরকম ছিলেন না, আপনার কিসের ভয়? বলেন, জনগণকে বলেন যে এই করেছি, অমুক করেছি, তমুক করেছি। হোয়াই ডোন্ট ইউ ফেস দ্য পিপল থ্রু দি জার্নালিস্ট? ধন্যবাদ আপনাকে জনাব সঞ্জয় দে রিপন। জনাব মহসিন রশিদ বলছিলেন যে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে, যে এনসিপি যা করছে তাতে এই কার্যক্রমে সেই আলামত উনি পাচ্ছেন। আপনিও কি মনে করেন যে এনসিপির যে কার্যক্রম, এনসিপির যে এনসিপির যে জুলাই অভ্যুত্থানের আগের গল্প আর এখনকার বাস্তবতা সব মিলিয়ে কি আপনি সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র তৎপরতা লক্ষ্য করেন কিনা? আসলে একটি ভৌগোলিক কাঠামোর মধ্যে নির্দিষ্ট জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব যারা করে, তাদের বিরুদ্ধে ভিন্ন মতের মানুষের এক ধরনের রাজনীতি করবার প্রয়াস এটা থাকে। এইটার সাথে আন্তর্জাতিক সংযোগ আছে কিনা সেই বিষয়ে আমার কোনো ধারণা নাই। আমি সহ আলোচকের সাথে একটি বিষয়ে দ্বিমত করতে চাই, সেটি হচ্ছে যে পশ্চিমা বিশ্ব এবং বাংলাদেশ এই বিষয়ে যে আলোচনাটি, এইখানে দ্বিমত এই জন্য করতে চাই, আসলে এই বিষয়ে সরকারকে সচেতন থাকতে হবে, বিষয়টা আমি সেইভাবে দেখি না। আসলে আপনি খেয়াল করলে দেখবেন যে মুক্তিযুদ্ধের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ যারাই একটু শিক্ষিত হয়েছে, তারাই তাদের ছেলে মেয়েদেরকে পশ্চিমা বিশ্বে পাঠানোর চেষ্টা করেছে। যারাই একটু অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে, তারা বিদেশে তাদের বাড়ি বানানোর একটি চেষ্টা ছিল। যারা রাজনৈতিকভাবে দীর্ঘ সময়ের জন্য প্রতিষ্ঠা পেয়েছে, তারাও তাদের বাড়ি ঘর, ছেলে মেয়ে সবকিছু পশ্চিমা বিশ্বে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তো আমি মনে করি পশ্চিমা বিশ্বের দোষ খুব বেশি একটা নাই, কারণ আপনি বাংলাদেশের অর্থনৈতিক যে অবকাঠামো, সেটা যদি আপনি একটু খেয়াল করেন, যে এইখানে আমাদের দেশের অন্যতম বন্ধু রাষ্ট্র জাপান, সেটারও একটা ব্যাখ্যা আছে কি কারণে তিনি, যেহেতু একজন বাঙালি বিচারক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপানের উপরে যে আইনগতভাবে যে ক্ষতিপূরণের সামনে এসেছিল,
11 জন বিচারকের মধ্যে 3ই জাপানের পক্ষ নিয়েছিল। সেই জায়গা থেকে জাপান নিঃস্বার্থভাবে বাংলাদেশকে সহযোগিতা করে যায়। এর ব্যতিরেকে কেউ তো স্বার্থ ছাড়া বাংলাদেশকে সহায়তা করে নাই। তো যেখানে দাতা রাষ্ট্রগুলি আপনাকে অর্থ দেয়, বিনিয়োগ করে, সেই ক্ষেত্রে তাদের একটা অবজারভেশন থাকতেই পারে। সেই ক্ষেত্রে আমি দেখছি না এটা আসলে আমরা বিনিয়োগকারীদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করবার বা তাদের দ্বারা আলাদা দৃষ্টিকোণের জায়গা থেকে প্রভাবিত হয়ে উঠবার একটি সুযোগ আমরা সৃষ্টি এনসিপির করে দেই। কার্যক্রমে সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আপনি দেখছেন কিনা, কিংবা তার যে রাজনীতির না, এনসিপি যা করছে এটা তো শুরু থেকেই এটা সরকার বিরোধী কোনো ষড়যন্ত্র না। এনসিপি যেটা করছে এটা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র, এবং এনসিপি যেটা করছে এটা করাই উচিত না এবং তাদেরকে করতে দেওয়াই উচিত না। তাদেরকে বলা উচিত তুমি বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসো। এটা জুলাই অভ্যুত্থান না, আর জুলাই অভ্যুত্থান তোমরা একা করো নাই, বাংলাদেশের সব মানুষ করেছে। জুলাই অভ্যুত্থানে যারা আওয়ামী লীগের রাজনীতি করতো তারাও রাস্তায় নেমেছে। তো জুলাই অভ্যুত্থান তো এনসিপি একা করে নাই, এবং দীর্ঘ নিপীড়নের কালে বিএনপির যত নেতাকর্মী 17 বছর ধরে স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে। বৈষম্যের সমাজ প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি বৈষম্যের শিকার তো জাতীয়তাবাদী আদর্শের মানুষগুলি। তো তাদের দীর্ঘদিনের লড়াই তো ছিল ওইটা। তো সেই লড়াই তো এনসিপির একার না। তো সুতরাং এনসিপি যা করছে সেটা আসলে আমার মনে হয় বাংলাদেশের রাজনৈতিক বা বাংলাদেশের চিন্তার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ না। এনসিপিকে বাংলাদেশের মানুষের চিন্তার সাথে তাদের চিন্তার একটি মেলবন্ধন তৈরি করা এই মুহূর্তে অত্যন্ত জরুরি। জনাব মহসিন রশিদ, একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই। আগামীকাল ঢাকায় 3 দিনের সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। বাংলাদেশ সরকারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণ করার জন্য, কিংবা এটা কোন দিকে যাবে সেই জন্য বলা হচ্ছে যে তিনি বাংলাদেশে আসছেন। আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের গতিপথ কোন দিকে যাবে আপনার বিশ্লেষণ একটু শুনতে চাই, কিংবা তিনি কেন আসছেন, আপনার ধারণা কি? না, আমি জানি না উনি কেন আসছেন, ওনার এজেন্ডাটা কি আমি জানি না। তবে আমি এতটুকুন জানি যে এইখানে স্পেশাল এজেন্টসগুলি সিআইএর আগের থেকে এসেছে, 5-6 দিন যাবৎ তারা ওয়েস্টিনে আছে। ওদের বুকিং ইউএস এমবাসি দিয়েছে। ওরা হয়তো গড়ের জন্য আসতে পারে, আই হ্যাভ নো আইডিয়া। বাট যেহেতু ওদের একটা বিভিন্ন দেশে তারা চাপ সৃষ্টি করে তারা যে ঘৃণার কাজ করে, মাদুরোকে নিয়ে যাবে, তারা আজকে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন হন্ডুরাসের ফর্মার প্রেসিডেন্ট কে করেছে, যাকে ট্রাম্প মাফ করলেন সেদিন, একটা পপুলার প্রেসিডেন্ট হন্ডুরাসের। এর আগেও তারা করেছে, হন্ডুরাসের প্রেসিডেন্টকে চলে যেতে হয়েছিল কস্টারিকা। ইউসি, তারা বিভিন্ন দেশে এইসব তারা ব্ল্যাকমেল করে আপনার যারা সরকার প্রধান বা এরা আছেন ওদের উপরে একটা প্রভাব সৃষ্টি করে। পাকিস্তানের ইমরান খান জাস্ট বলেছিল অ্যাবসলিউটলি নট, এর বেস চেয়েছিল, বলেছে অ্যাবসলিউটলি নট। এখন এই সরকার ওদেরকে কি দেবে কি দেবে না, শেখ হাসিনা ইলেকশন পলিটিক্স আরেক জিনিস, বাট ইন্টারন্যাশনাল অ্যাঙ্গেল শেখ হাসিনার বিরুদ্ধে যেটা ছিল সেটা হচ্ছে বিকজ তারা এইখানে আপনার বেস করতে চেয়েছে। এখনও এই প্ল্যান আছে ওদের। ওরা এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র, আমাদের কিছু অংশ ইন্ডিয়ান, ওদের কিছু অংশ নিয়ে করতে চেয়েছিল। এগুলি আছে, এই যে করিডর তারা যে করতে চেয়েছিল, হ্যাঁ, এগুলি সব ওদেরই প্ল্যানিং, এটা ওদেরই প্ল্যানিং। সো এই কারণেই আমি বলছি এখন বাংলাদেশকে নিয়ে নতুন কি ভাবনা তাদের, আসলে কি ভাবনা। তারা সার্ভে করে গেছে। আমি চিটাগংয়ে ছিলাম, আমি সার্ভেশিপটা নিজের চোখে দেখেছি। আমি নিজে দেখেছি আর্মি কিভাবে ওদেরকে নিয়ে যাচ্ছে, ডিট্যাচমেন্টস অফ মেরিন আমাদের চিটাগং হিল ট্র্যাক্টসে ওদের একটা পরিকল্পনা আছে। তো আমাদের এখানে ওরা দখল করতে চায়, বে অফ বেঙ্গল দখল করতে চায়। ওর কারণ হচ্ছে আন্তর্জাতিকভাবে, বিকজ তারা মনে করে যে চায়নাকে কন্টেইন করতে হবে। তো চায়নাকে তুমি করো গিয়ে যেখানে ইচ্ছা করো, বাংলাদেশের মাটিতে তুমি চায়নাকে কন্টেইন করতে আসছো কেন?
বিকজ তারা মনে করে যে এই বে অফ বেঙ্গল থেকে ইন্ডিয়ান ওশেন এইখান থেকে ওই মালাক্কা, স্ট্রেট অফ মালাক্কা, এইগুলি তারা যেন না ব্যবহার করতে পারে। বাট ইউ ক্যানট কন্টেন, বিকজ এই কারণেই চায়না অফার করেছে বাংলাদেশকে যে আমরা এইখান থেকে একটি রাস্তা কুমলিং পর্যন্ত যাবে। আমার প্রধানমন্ত্রী এটার উপরে কি বলেছেন চাইনিজকে আমি জানি না, এটা শেষের দিকে তারা এই কথাটি বলেছিল। সো ওদের এই যে জিও পলিটিক্সের মধ্যে যে খেলাটা হচ্ছে, এই খেলাটা তো বুঝতে হবে যারা আমাদের দেশে আছেন। আপনি দেখেন ইরানে দেখেন তারা কি করছে, আর প্রত্যেক দিন এসে স্টেটমেন্ট দেবে হেক্সেন, হ্যাঁ আমরা ওদের অবলিটারেট করে দিয়েছি, ওদের সব ধ্বংস হয়ে গেছে, এখন ওদের কাছে কিচ্ছু নাই, ইউ সি। তারপরে আজকে ওয়াই আর ইউ রানিং টুয়ার্ডস পাকিস্তান, কুয়েত, সৌদি আরেবিয়া, কাতার, সব তো একটা ইয়ে করতে যাচ্ছে এখন, ইউ সি। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড বাংলাদেশের মাটিতে আমরা চাই না, পশ্চিমা ঘাঁটি চাই না, আমরা বাংলাদেশে একটি যুদ্ধর ক্ষেত্র প্রস্তুত হোক, এটা আমরা চাই না। এই কারণে উই হ্যাভ টু ভেরি কেয়ারফুল। আর পশ্চিমার এজেন্ট তো আছেই সরকারের ভিতরে, দ্য গ্রেট খলিলুর রহমান, আমাদের ফরেন মিনিস্টার, উনি তো আছেনই, উনি তো ওইখানেও ছিলেন, আমেরিকার সাথে যে চুক্তি হয়েছে সে জায়গায়ও ছিলেন, সেখানেও ছিলেন, সুসাইডাল চুক্তি করেছেন। সো একটা এই করে তো তারেক রহমান সাহেবকে তো ফাঁসিয়ে রেখেছে তারা ওইখানে। উনি যদি কিছু বের হতে চান, কিছু করতে চান, এই জন্য ওনার জন্য এই বাংলাদেশকে নিরাপদ থাকার জন্য সরকারকে আপনি কি পরামর্শ দিবেন যে আমেরিকা নতুন যে তার বয়ান নিয়ে আসতে চায়, কিংবা গেট আউট অফ দ্যাট আমেরিকান চুক্তি, আর্টিকেল 6(3)তে হি ক্যান গেট আউট অফ দিস চুক্তি, এই পরামর্শ দেব। আর টু হ্যাভ গুড রিলেশনশিপ উইথ ইন্ডিয়া, বিকজ ইন্ডিয়া হলো আমার পাশে 4600 কিলোমিটার ইন্ডিয়া। আপনার কাছে যখন তেল থাকবে না তখন আপনি ইন্ডিয়াকে বলবেন যে ভাই ডিজেল দাও, আপনার কাছে পেঁয়াজ থাকবে না তখন আপনি ইন্ডিয়াকে বলবেন যে পেঁয়াজ দাও আপনাকে। সো আপনি রিলেশনশিপটা, এই এনসিপি টেনসিপি যেভাবে কথা বলে, হ্যাঁ এইটা কি কোনো একটি ম্যাচিওরড কথা, একটি পলিটিক্যাল ইস্যু? অ্যান্ড পাটওয়ারিকে তো সাইড করেছে, ইন্ডিয়ান গুরুত্বপূর্ণ যারা আছে তারা তো বলেছে। আজকে আপনি দেখেন এই ইউনুস কত ক্ষতি করে গেছে। আপনার ইন্ডিয়া হ্যাড টু পুট আপ 3 অফেন্সিভ গ্যারিসনস, দিস 3 গ্যারিসনস আর নট ডিফেন্সিভ গ্যারিসনস। বুঝতে হবে। এখন আপনি বলবেন দ্যাট হোয়াট ইজ অ্যান অফেন্সিভ গ্যারিসন অ্যান্ড হোয়াট ইজ এ ডিফেন্সিভ গ্যারিসন। অফেন্সিভ গ্যারিসন ইজ যে ওদের এখানে ইটস লাইক এ স্মল কোর, দে হ্যাভ আর্টিলারি, দে উইল হ্যাভ আর্মার্ড কোর, দে উইল হ্যাভ ইনফেন্ট্রি, সব থাকবে। তো আপনি বাংলাদেশকে এটা দিয়ে ঘেললেন কেন? ওই যে শয়তানের বাচ্চা ইউনুস, ওর জন্য আয়সাই প্রথম দিনই বলছে 7 সিস্টার্সকে খেয়ে যাবে সে। আবার কই গেছে আয়সা বলছে বে অফ বেঙ্গল আমার বাপের, এখানে তুমি ঢুকতে পারবে না। আরে আন্তর্জাতিক আইন টাইন তো আছে কিছু, ঠিক আছে, সে তো বটে নিশ্চয়ই।